ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। শুরুতে বলছিলাম যে অনেক ধরনের ফটো আমরা দেখে অভ্যস্ত হয়ে গেছি বিগত কয়েক দিনে, কয়েক মাসে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে, এবং সে ফটো আর জারি রয়েছে। দুর্গাপুজো করতে দেওয়া যাবে না, দুর্গাপুজোয় প্যান্ডেল করা যাবে না, দুর্গাপুজোর প্যান্ডেলের সামনে চোঙা বাজিয়ে অন্য জিনিস পরিবেশন করা হবে, ঢাক বাজানো যাবে না, এমনকি পুষ্পাঞ্জলি মাইক্রোফোনে শোনা যেন না যায়, পুষ্পাঞ্জলি যেন বক্সে শোনা না যায়, মাইকে পুষ্পাঞ্জলি বলা যাবে না। প্রত্যেক মুহূর্তে নানা ধরনের ফটো আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের। প্রশ্ন করেছি যে দেশটা কাদের হাতে রয়েছে? এত মৌলবাদীদের বারবারন্ত সেখানে হঠাৎ করে হয়ে গেল, নাকি আগে থেকেই হচ্ছিল একটু একটু করে? বিভিন্ন ধরনের চরমপন্থী, উগ্রবাদী, মৌলবাদী যে ভাবনা চিন্তা, কট্টরপন্থীদের যে ভাবনা চিন্তা, প্রত্যেক দিন সেগুলোর ছবি দেখতে হয়েছে আমাদেরকে, দেখাতে হয়েছে আমাদেরকে বাংলাদেশ নিয়ে। নতুন সংযোজন হচ্ছে সরস্বতী পুজো, আর কয়েকদিন বাদেই সরস্বতী পুজো। সমস্ত স্কুল পড়ুয়ার কাছে দিনটা অত্যন্ত পবিত্র, অনেক আশা ভরসার পুজো, অনেকে অনেক বিশ্বাস আবেগ নিয়ে পুজোটা করেন, সেটাই স্বাভাবিক। বিদ্যার সঙ্গে বিদ্যার দেবী সরস্বতীর যে যোগসূত্র, সেই যোগসূত্র থেকেই বহু বছর ধরে, বহু যুগ ধরে প্রচলন চলে এসেছে বাগদেবীর আরাধনা। বাংলাদেশের ঢাকার নরসিংদী সরকারি কলেজে সরস্বতী পুজো বন্ধ করতে চেয়ে জামাতিদের তাণ্ডব অব্যাহত রয়েছে। এর আগে জামাতিরা তাণ্ডব করেছে দুর্গাপুজো নিয়ে, বিভিন্ন সময়তে পুজো থেকে শুরু করে এমনকি মন্দিরের ঘণ্টা, মন্দিরের আরতি, সবকিছু নিয়ে তাদের সমস্যা। হাতে লাল টাকা থাকলেও সমস্যা, হাতে যাদের লাল টাকা তাদের দেশ থেকে তারা ভাগা। কেননা হাতে লাল টাকা থাকলেই নাকি ভারতের দালাল, কি হাস্যকর যুক্তি! আরে দেশটা তো হিন্দুদেরও যতখানি, মুসলিমদেরও ততখানি। এই দেশের ইতিহাস আমরা বহুবার আলোচনা করেছি, কিন্তু জামাতেরা এই মুহূর্তে তাণ্ডব চালানো শুরু করে দিয়েছে যাবতীয় অনুষ্ঠান, পুজো, উৎসব, পুষ্পাঞ্জলি সবকিছুকে কেন্দ্র করে। আর এবার সরস্বতী পুজোতেও একই ছবি। কলেজে সরস্বতী পুজোর ব্যানারের ওপর টাঙানো হয়েছে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ব্যানার। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। শুধু এখানে নয়, এক জায়গাতে নয়, একই ছবি রাজশাহীতে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোর ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। দুর্গাপুজো, দীপাবলি আর তারপরে সরস্বতী পুজোতেও জামাতিদের তাণ্ডব চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের খবর তো দেখাই, রোজ রোজ বাংলাদেশের খবর দেখে আপনারা ভাবেন যে কি চলছে বলুন তো প্রতিবেশী দেশে। ওয়েট, অপেক্ষা করে যান একটুখানি তিষ্ঠ ক্ষণকাল অপেক্ষা করে যান একটু। শুধুমাত্র বাংলাদেশের দিকে তাকিয়ে থাকলে তো হবে না, নিজেদের একটা দেশ রয়েছে, নিজেদের একটা রাজ্য রয়েছে। বলি, সেখানে কি চলছে খবর রাখেন নাকি? যদি না রাখেন তাহলে এখনো সময় আছে, রাখতে শুরু করুন। আমি বলি মাঝে মাঝে যে জনপ্রিয় একটা প্রোগ্রামের শুরুর ডায়লগ ছিল, চ্যান সে সোনা হে তো জাগ যাও। যদি নিশ্চিন্তের ঘুম চান তাহলে এখনো সময় আছে, উঠে বসুন, জেগে উঠুন। প্রতিবেশী দেশের দিকে তাকাতে তাকাতে দেখবেন এরপর আস্তে আস্তে নিজের রাজ্যের মাটিটাই কোথাও চলে গেছে, হারিয়ে গেছে, তলিয়ে গেছে। এই রাজ্য, আপনার রাজ্য, আমার রাজ্য পশ্চিমবঙ্গ, এই রাজ্যের এবার একটা স্কুলের ছবি দেখাই। নদিয়ার ছবি, নদিয়ার হরিণঘাটার দাসপোল ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়, সরকারি স্কুল, প্রাথমিক স্কুল। এই স্কুলের 51 জন পড়ুয়া এবার সরস্বতী পুজো করার আবদার জানিয়েছিলেন। প্রধান শিক্ষককে বলেছিলেন যে আমাদেরও খুব ইচ্ছে আমরা স্কুলে একটা সরস্বতী পুজো করি। সেই আবদার মেনে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুধু অভিভাবকদের মিটিংয়ে ডেকেছিলেন। তার অপরাধ হয়ে গেছে এটা, কারণ এই স্কুল নাকি দীর্ঘদিন ধরে রয়েছে এবং সেখানে কখনো সরস্বতী পুজো হয়নি। কেন হয়নি, কি বৃত্তান্ত, সেটা ক্রমশ আস্তে আস্তে বলছি আমি। তার সঙ্গে কি যুক্তি আছে, কি কুযুক্তি আছে, কি সাফাই আছে, সেগুলোও বলবো। কিন্তু সেখানে অভিভাবকদের মিটিংও ডেকেছিলেন সেখানকার শিক্ষক, প্রধান শিক্ষক,
কারণ যেহেতু ছাত্ররা আবদার করছেন, তিনি প্রথমবার সরস্বতী পুজো করাতে চাইছেন স্কুলে, কিন্তু সেখানে অভিভাবকদের ডাকার ফলটা কি হলো? অথচ ওই স্কুলে কিন্তু হিন্দু পড়ুয়াও যেরকম রয়েছে, মুসলিম পড়ুয়াও সেরকম রয়েছে। কিন্তু অভিভাবকদের মিটিং ডাকার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট একফালি স্কুল, প্রাথমিক স্কুল, শিক্ষার জায়গা, আমরা বলি শিক্ষা হচ্ছে আমাদের শিক্ষার জায়গা, স্কুল হচ্ছে আমাদের কাছে মন্দির, বিদ্যার মন্দির, যেখানে সরস্বতী বাস করেন, সেই স্কুল চত্বরে কি শুরু হয়ে গেল দেখুন এবার। আপনার 24 ঘন্টাও লাগবে না, 24 ঘন্টাও লাগবে না। 150 বছরের পুরনো মসজিদ, এখানে কোনো হিন্দুদের কোনো অনুষ্ঠান হয় না, মুসলমানদের কোনো। আপনি কি এখানে মোদী সরকার পেয়েছেন? আপনাকে আপনি ভক্তরা এইভাবে কথা বজায় রাখুন। আমি কি আমি বলবো আপনার এখানে ভঙ্গি তোর ভঙ্গি নষ্ট করতে দাঁড়া। বাপরে বাপ, কি রূপ, কি তেজ! অভিভাবকদের একাংশ তারা সরস্বতী পুজোর নাম শুনেই তেলে বেগুনে জ্বলে উঠেছেন, মুখের ভাষা লাগাম ছাড়া হয়ে গেছে। তখন কে প্রধান শিক্ষক, কে সামান্য ক্লার্ক, বোঝা দুষ্কর। যেন মনে হচ্ছে পাড়ার কোনো গুন্ডাদের মধ্যে অশান্তি, গুন্ডারা চলে এসেছে কাউকে থ্রেট করার জন্য। যে ভাষা প্রয়োগ করা হচ্ছে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে, গালিগালাজ, অশ্লীল অকথ্য ভাষা। রিপাবলিক বাংলা তরফ থেকে সেই বক্তব্য পুরোটা শোনাতে পারবো না, মাঝখানে 3-4 বার বিপ 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 রেখে দিলাম। আর তারপরের কথা হচ্ছে আবার, এটা কি মোদী সরকার পেয়েছেন? 24 ঘন্টা সময় লাগবে না, বুঝিয়ে দেব। কিসের থ্রেট, কেন থ্রেট? অপরাধ শুধুমাত্র একটি স্কুল, যে স্কুলে দীর্ঘ বছর কোনো পুজো হয়নি, প্রধান শিক্ষক পড়ুয়াদের আবদারে সেখানে সরস্বতী পুজো করতে চেয়েছেন। কোনো রামনবমী নয় স্যার, কোনো রামনবমী নয়, কোনো হনুমান জয়ন্তী নয়, সরস্বতী পুজো। আমরা ছোট থেকে জেনে এসেছি একটা দিন বই খাতা ছুতে হবে না, তার আগে থেকে বই খাতা দিয়ে দেবো মা সরস্বতীর পায়ের কাছে, ভোর ভোর স্নান করে নেব, তারপরে পুষ্পাঞ্জলি, তারপরে এই স্কুল সেই স্কুল, তার আগের দিন রাজ্যিক আলপনা দেওয়া, কত কিছু। আর সেই একটি স্কুল, এখানে একটা স্কুল যার পড়ুয়ারা এই অভিজ্ঞতাটুকু শুধু নিতে চেয়েছিল যে গোটা স্কুল জীবন পেরিয়ে যাবে, আমরা একটা সরস্বতী পুজো স্কুলে করতে পারবো না, তার রেজাল্ট হচ্ছে এই ধরনের হুমকি। কি যুক্তি? কেন পুজোয় আপত্তি থাকলে আলোচনার মাধ্যমে সমাধান না করে হুমকি কেন? প্রধান শিক্ষককে এখতিয়ারের বাইরে বেরিয়ে কাউকে কিছু না জানিয়ে কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছেন। এক পক্ষ পুজো করতে চায়, অন্য পক্ষ পুজো শুরুই করতে দিতে চায় না, তারা প্রকাশ্যে হুমকি দিচ্ছে এখানে পুজো করে দেখা। প্রধান শিক্ষক শুধুমাত্র আলোচনায় বসতে বলেছিলেন, তিনি নিজের মতো সিদ্ধান্ত নিতেই পারতেন, কিন্তু তিনি নেননি। তিনি অভিভাবকদের ডেকেছিলেন, সব পক্ষকে ডেকেছিলেন, স্কুল কমিটিকে জানিয়েছিলেন, আলোচনায় বসতে চেয়েছিলেন, বলেছিলেন যে পড়ুয়ারা আবদার করছে যদি একটা সরস্বতী পুজো করা যায়। কি যুক্তি? প্রথমে শোনাই যারা পুজো শুরু করতে দিতে চায় না তাদের কি যুক্তি, দেখুন। বিগত 150 বছর ধরে এই স্কুলটা 150 বছর পুরনো, আর তারপরে এখানে এই স্কুলের যে জমি, সামনে কবরস্থান, তো উপর পাটে হলো স্কুল, এখানে কবরস্থান মানে নীরবতা, আমরা এটা মানি। আর সেই জায়গায় দাঁড়িয়ে বিগত অন্যান্য আরও যারা হেডমাস্টার ছিলেন বা এসেছেন, চলে গেছেন, রিটায়ার্ড হয়েছেন, তারা কোনোদিন এই ধরনের প্রস্তাবই আসেনি। আমরা চাইছি যেভাবে সুষ্ঠু সবলভাবে এত 150 বছর ধরে স্কুল চলে আসছে, সেইভাবে যেন স্কুল চলে, এখানে কোনো রকম সাম্প্রদায়িক কোনো কিছু যেন না হয়, যেভাবে সুষ্ঠুভাবে চলছে স্কুল চলুক। আর মাস্টারদের কাছে আমাদের অনুরোধই করছি, যা ছেলেপিলেদের প্রতি সঠিক দৃষ্টি দিয়ে সঠিকভাবে পড়াশোনা যেন করান। দীর্ঘ প্রায় 100-150 বছরের পুরনো স্কুল এটা আমার তাছাড়া বাপ আমলের থেকে, মানে দাদা আমলের থেকে এখানে কোনো পুজো হয় না। হ্যাঁ, এইভাবে তাতে আমার পাশে একটা বড় একটা মজার শরীফ আছে। এমনি মাইক বাজারি টোটাল কবরস্থানে নিষেধ, এটা পুরো নিষেধ। তো অতএব এই জায়গাটায় কোনো
পুজো হবে না, কিছু হবে না, আর আজও হয়নি, হবে না। যে ছাড়টা এসছে কাশি স্যার, এ হলো আগের বছরও ঠিক এই হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানির জন্য ঠিক একইভাবে ফাতনা ফেদ গেছে। আর মাথায় হলো বিজেপির রাজনীতি, বিজেপির রাজনীতি, ধান্দাবাজ রাজনীতি, হিন্দু মুসলমান দাঙ্গা করার। এই হলো এই যে স্কুলের যে এখন হেড স্যার কাশি স্যার এনারের। ভাবতে পারছেন কোথায় বাস করছেন? এটা আপনার রাজ্য, এটা আমাদের রাজ্য। এখানেই বাস করছেন আপনারা, যেখানে সরস্বতী পুজো করতে চাওয়া হয়েছে বলে বলা হচ্ছে, যে এলাকায় অশান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলে দিয়েছি, আমরা লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছি, এখানে সাম্প্রদায়িক কিছু চলবে না। সরস্বতী পুজো নাকি সাম্প্রদায়িক, এটাও শুনতে হচ্ছে, দেখতে হচ্ছে আমাদের এখানে দাঁড়িয়ে। তার সঙ্গে বলা হচ্ছে যে এটা কোনো খুব শান্তির জায়গা, পাশে মাজার শরীফ রয়েছে, এখানে খুব শান্তির জায়গা, এখানে এই সমস্ত হই হট্টগোল চলবে না। এত বছর পুজো হয়নি, তাই আর কেউ পুজো করার সাহসও দেখাতে পারবে না। কোন জায়গায় বাস করছেন ভেবেছেন? প্রশ্ন করেছেন নিজেদেরকে? এবার অন্য যে পক্ষ, অভিভাবকদের, অর্থাৎ যাদের সন্তানরা, যাদের বাড়ির খুদে পড়ুয়ারা বহু অপেক্ষা করে, বারবার রিকোয়েস্ট করে, অনুরোধ করে প্রধান শিক্ষককে বলেছিল যে স্যার প্লিজ, আমাদেরও খুব ইচ্ছে আমরা সরস্বতী পুজো করবো স্কুলে। তাদের পরিবারের লোকজনেরা কি বলছেন দেখুন। সরস্বতী পুজো স্কুল যেই দান করুক, জায়গা যে মানুষেরই থাক, সে হিন্দু হোক মুসলমান হোক, কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে জায়গা যখন দান করেছে, তাহলে একটা স্কুল মানে কি জনসাধারণ সবার, তাই তো? সেই হিন্দু বাচ্চাও পড়তে পারে বা মুসলিম বাচ্চাও পড়াশোনা করতে পারে, তাহলে সেই জায়গাটা একটা পুজো আশ্রা করা অবশ্যই উচিত। একটা পুজো নিয়ে যে একটা বিরোধিতা, পুজোটা করলে কী অসুবিধা? হিন্দু মুসলমান আমরা সব মিলেমিশে চলি, আমরা ভাই ভাইয়ের মতো সবাই মিলেমিশে চলি। কারণ আমরা চাই একটা স্কুলে যদি পুজো হয়, এতদিন হয়নি ঠিক আছে, এতদিন যখন পুজো আচ্ছা হয়নি, এখন পুজো হলে খারাপটা কোথায়? সবাই মিলেমিশে পুজো করবো, তাদের বাচ্চা কাচ্চা আনন্দ করবে, আমাদেরও বাচ্চা কাচ্চা সবাই আনন্দ করবে, হিন্দু মুসলমান সবাই আনন্দ করবে, তাহলে এখানে খারাপ কিছু না। জাস্ট একটা দিন পুজো করলে অসুবিধা কোথায়? আমার একার জন্য না, সবার জন্য। তা আমি চাই সরস্বতী পুজো হোক। সরস্বতী দেবী তো বিদ্যার দেবী, হ্যাঁ, বিভিন্ন স্কুলে তো পুজো হয়, সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই। তাহলে বাধা দিচ্ছে কারা? যারা মুসলিম যারা আছে তারাই বাধা দিচ্ছে। তারা সবাই দিচ্ছে না, তারা মাথা যারা লোক আছে তারাই দিচ্ছে, কয়েকজন। এই বিষয়টা কিভাবে দেখছেন? এটা তো বাচ্চাদের উপর একটা প্রভাব পড়বে অবশ্যই, যেহেতু আপনি সবাই জায়গায় থাকেন, হিন্দু মুসলিম সমাজ তো মিলেমিশে থাকে। হ্যাঁ, আমরাও তো চাই যে আমরাও মিলেমিশে থাকি, ঠিক আছে। এইবার দেখা যাচ্ছে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওরা বাধা দিচ্ছে। কি বুঝলেন? ছোট থেকে দেখে আসছি, এখনো পর্যন্ত এই পশ্চিমবঙ্গে, বাংলার অনেক স্কুল কলেজ রয়েছে যেখানে একসঙ্গে কোনো ধর্মীয় বিভেদ সেখানে থাকে না। বাগদেবীর আরাধনায় মেতে ওঠে সবাই। বড় বড় কলেজ রয়েছে, একসঙ্গে কেউ ফুল দিয়ে সাজাচ্ছে, কেউ আলপনা দিচ্ছে, কেউ ফল কাটছে, কেউ প্রসাদ বিতরণ করছে, কেউ চাঁদা কাটতে চলে যাচ্ছে। এটা আমাদের সংস্কৃতি, ধর্মের থেকে ওপরে এটা আমাদের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। ছোট থেকে সরস্বতী পুজোর দিন পড়াশোনা করা যাবে না, সরস্বতী পুজোর দিন বই খাতাগুলো মায়ের পায়ে দিয়ে রাখতে হবে, তাহলে রেজাল্ট ভালো হবে, মা সরস্বতীর আশীর্বাদ হলে। কুল খাওয়া যাবে না, কত কিছু রয়েছে আমাদের। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই প্রথম আমি শুনছি এ রাজ্যে দাঁড়িয়ে যে সরস্বতী পুজো করা যাবে না, এখানে সাম্প্রদায়িক কিছু চলবে না। সাম্প্রদায়িকের সংজ্ঞাটা কি? হুমকির মুখে পড়ে রীতিমতো আতঙ্কিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাশিরাম বর্মন। তার সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি রিপোর্টার, তিনি কি বলেছেন শুনবো। এক সপ্তাহ মতো আগে আমার স্কুলের বাচ্চারা, এখানে হিন্দু কমিউনিটি মুসলিম কমিউনিটি মানে 50-50 আছে, তাই বলছে স্যার পুজো করতে হবে। এখানকার কিছু ছেলে, একজন আছে না আলিবউদ্দিন মণ্ডলের নেতৃত্বে, আমাকে বলছে যে মাস্টারমশাই মিটিং ডেকেছেন কেন? শুনলাম আপনি নাকি স্কুলে পুজোর মিটিং ডেকেছেন। আমি বললাম যে স্কুলে পুজো হবে তাতে মিটিং করে গেছে, স্কুলে সরস্বতী পুজো হবে, বিদ্যার দেবী, এর মধ্যে তো মানে কোনো জাতপাতের ব্যাপার নেই। উনি বলছেন না, স্কুলে 100 বছরও পুজো হয়নি, আজও পুজো করতে দেবো না। আমি তোমাদের কি অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে, পুজো করা যাবে না। আপনি যদি পুজো করেন, উনি বলছে যে আপনাকে 24 ঘন্টার মধ্যে ট্রান্সফার করে দেবো। আমি আমার সিদ্ধান্তে অনড় আছি, একমাত্র যদি ওরা মানে যে ঝামেলা করেছে ওরা যদি এসে আমাকে বলে যে মাস্টারমশাই আপনি পুজো করুন, কোনো অসুবিধা নেই, একমাত্র তাহলেই আমি পুজো করবো। মানে এই কদিন স্কুলে আসতে খুব ভয়ই পাচ্ছি আমি,
যে আমাকে কখন নাকি করে ফেলে একটা ভয় ভয় লাগছে আমার। মানে উপরমহল থেকে একমাত্র বললেই আমি পুজো করব। এখন যদি সমাধান হয় তাহলে পুজো করব, আর না কারণ আমার তো স্কুলটার মধ্যে আসতে হবে, কিছু তো ভয় লাগছেই আমার। আমার তো আপনাকে স্পিচ দিতে আমার হাত পা কাঁপছে। মধ্যবিত্ত স্কুল শিক্ষক ভয় তো সত্যি করবে, বলা হচ্ছে 24 ঘন্টার মধ্যে ট্রান্সফার করিয়ে দেব, আরও অনেক হুমকি আছে। উনি বলছেন আমাকে তো স্কুলে আসতে হবে, যদি অপর মহল থেকে ব্যবস্থা নেয়, যদি সব পক্ষ রাজি হয় তাহলে করবো, না হলে তো কিছু করার নেই। সত্যি তো তাই। এর আগে আমি শুনছিলাম ওনার সুদীর্ঘ লম্বা একটা সাক্ষাৎকার নিয়েছেন আমাদের প্রতিনিধি, সেখানে উনি বলছিলেন যে আমি অনুরোধ করবো যে মাননীয় মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে। উনি তো বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, এক্ষেত্রে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় ওপর মহল থেকে, যদি সরকারের তরফ থেকে, তাহলে নিশ্চয়ই পুজো হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমার এই রাজ্যে দাঁড়িয়ে সরস্বতী পুজোকে সাম্প্রদায়িক বলার মতো ধৃষ্টতা, সাহস, দুঃসাহস দেখাচ্ছে কারা? এই স্পর্ধা দেখাচ্ছে কারা প্রধান শিক্ষককে বলার যে 24 ঘন্টার মধ্যে বদলি করে দেবো, এই ক্ষমতা দেখাচ্ছে কারা? এরা কারা যারা বলছে এটাকে মোদীর সরকার পাওনি এখানে, মানে মোদীর সরকার নেই তাই যা খুশি করা যাবে, তাই সরস্বতী পুজোকে সাম্প্রদায়িক বলানো যাবে? এরা কারা যারা স্কুলে এসে প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, যেটা আমি শোনাতেও পারছি না, বিপ বিপ দিয়ে শোনাতে হচ্ছে? এরা কারা? এই সাহস তারা পাচ্ছে কোত্থেকে? যদি প্রশ্ন করতে হয় তাহলে বোধহয় পেছন থেকে একটু হাঁটতে হবে আমাদেরকে। এর আগে কখনো দুর্গাপুজো, কখনো সরস্বতী পুজো বন্ধ করার হুমকি শোনা গেছে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে। একাধিক কেস আইন আদালত দরজা পর্যন্ত গিয়েছে, কোর্ট কাছারি হয়ে গিয়েছে দুর্গাপুজোর পারমিশন নিয়ে, রামনবমীর পারমিশন নিয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রীও তার বিরুদ্ধে ওঠা এই সমস্ত অভিযোগ নিয়ে বক্তব্য রেখেছেন বিভিন্ন সময়তে। প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে কখনো কি কোনো কড়া বার্তা গিয়েছিল, নাকি গিয়েছিল কোনো প্রশ্রয়? দেখুন তো। অনেকে আমাদের পুজো শেখাতে আসে, ধর্মে ধর্মে ভাগাভাগি শেখাতে আসে, কত কথা শেখায়। আমাদের এখানে দুর্গা পুজোয় যেমন সবাই মিলে আমরা সমবেত হই, আমরা ঈদের সময় সমবেত হই। কখনো বলে ममता जी तो दुर्गा पूजा ही नहीं करने देता, ममता जी तो सरस्वती पूजा करने नहीं देता। उन्होंने जिज्ञेस करूं छठ पूजा में आप दिल्ली कौ दिन छुट्टी देता, कितना दिन छुट्टी देता? ममता जी 2 दिन छुट्टी देता। आप लोगों का साथ यही फर्क है, যখন ফেস্টিভ্যাল হয় ফেস্টিভ্যালটা সবার হয়, এটা মাথায় রাখবেন। নিজেই সমস্ত ওঠা প্রশ্নের উত্তর দিচ্ছেন। অনেকেই বলেন যে আমি সরস্বতী পুজো করতে দিই না, দুর্গা পুজো করতে দিই না, বললে তার নিজের বক্তব্য রাখছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে সাহসগুলো, স্পর্ধাগুলো পাচ্ছে কোথা থেকে, কারা পাচ্ছে, আর এর পরিণতি কি হচ্ছে? অনেকে বলছেন যে স্পর্ধা প্রশ্রয় তো পাবেই, যেখানে প্রকাশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন বন্ধ করার ক্ষেত্রে তিনি সাফাই যুক্তি দিচ্ছেন, যেখানে প্রকাশ্যে এই রাজ্যের আরেক মন্ত্রী দাওয়াতে ইসলামের কথা বলেন, যেখানে প্রকাশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চে উঠে ভুল মন্ত্রপাঠ করেন, সেই জায়গা থেকে বলার অপেক্ষা থাকে কি যে আসলে এই প্রশ্রয়গুলো কারা পাচ্ছে আর কিভাবে পাচ্ছে? এই নিয়ে শুরু করবো আজকের আলোচনা। কিভাবে কোন জায়গা থেকে বাধা হয়ে দাঁড়াচ্ছে বাগদেবীর আরাধনা, দেখুন। দেবী চরাচর সারে কুচশিষ ভূত মুক্তাহারে, বিনা পুস্তক রঞ্জিত হস্তে, সরস্বতী মোহভাগে, বিদ্যা কমলা লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী, সরস্বত্যই নমো নমঃ। যারা হিন্দু মুসলমান করছেন তাদের আমি পরিষ্কার বলি, শুনে রাখুন, আমিও হিন্দু ঘরের মেয়ে, আমার সাথে হিন্দু কার্ড খেলতে যাবেন না। আমার সাথে হিন্দু কার্ড খেলতে গেলে আগে বলুন আপনি নিজে ভালো হিন্দু কিনা। আমি সকালবেলায় চণ্ডীপাঠ করে তবে কিন্তু বাড়ির থেকে বেরোই, এটা মনে রাখবেন। যারা 30-70 করছে একটু শুনিয়ে দিই, বলবেন হিন্দু ধর্ম নিয়ে আমার সাথে কম্পিটিশন করতে। আমি একটা চণ্ডীপাঠ করি, ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদা নমস্তুতে, মধুকৈটব বিদ্রাভ্যি বিধাত্রী বরদে নমো, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশো জয়ী, মহিষাসুর নির্নাশ বিধাত্রী বরদে নমো, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশো জয়ী, বন্দিতাগ্নি যুগে দেবী সর্বসৌভাগ্য দায়িনী,
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী। আজান ও নামাজের সময় যেন কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা মাইক সেই সময় বন্ধই রাখতে হবে। আপনার 24 ঘন্টাও লাগবে না, 24 ঘন্টাও লাগবে না। ভাবে সুস্থ সবলভাবে এত 150 বছর ধরে স্কুল চলে আসছে, সেইভাবে যেন স্কুল চলে, এখানে কোনো রকম সাম্প্রদায়িক কোনো কিছু যেন না হয়। আপনি কে গেলে সরকার পেয়েছেন আপনাকে আপনি ভক্তর আপনি কে গেলে সরকার পেয়েছেন। আপনি যদি পুজো করেন উনি বলছে যে আপনাকে 24 ঘন্টার মধ্যে ট্রান্সফার করে দেবো। এমনি মাইক বাজারি টোটাল কবরস্থানে নিষেধ, এটা পুরো নিষেধ। তো অতএব এই জায়গাটায় কোনো পুজো হবে না, কিছু হবে না, আর আজও হয়নি, হবে না। আপনি কে গেলে সরকার পেয়েছেন আমার তো আপনাকে স্পিচ দিতে আমার হাত পা কাঁপছে। এই প্রশ্নের উত্তরগুলো যেটা আমি শুরুতেই চাইলাম, যে এক হচ্ছে কারা প্রশ্রয় পাচ্ছে, কিভাবে প্রশ্রয় পাচ্ছে, কাদের প্রশ্রয় এগুলো চলছে, চিনতে অসুবিধা হচ্ছে নিজের রাজ্যকে, নিজের রাজ্যের চেনা ছবিটা বদলে যাচ্ছে, সংস্কৃতি বদলে যাচ্ছে। তাহলে বদলালে কেন বদলাচ্ছে, কারা বদলাচ্ছে এবং কোন উদ্দেশ্য নিয়ে বদলগুলো হচ্ছে, এই প্রশ্নগুলো করার সময় এসেছে। আমার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন, বিজেপি মুখপাত্র সজল ঘোষ রয়েছেন অধ্যাপক রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান সংস্কৃতের রাকেশ দাস, আমার সঙ্গে রয়েছেন প্রতিবাদী সনাতনী বলরাম বসু, রয়েছেন সিপিআই নেতা সৈকত গিরি এবং রয়েছেন অধ্যাপক আজিজুল বিশ্বাস। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলার সোজাসুজি স্বর্ণালীতে। আমি সজল থেকে দিয়ে শুরু করবো। এর আগে দুর্গাপুজো নিয়ে অনেক কোর্ট মামলা মোকদ্দমা আমরা দেখেছি, এমনকি রামনবমী মানে যেদিনকে রাম মন্দিরে উদ্বোধন হচ্ছিল গত 22শে জানুয়ারি, আমার মনে আছে সেদিনকেও এখানে রাম পুজো করা নিয়ে পর্যন্ত অনেক পারমিশন নিয়ে অনেক জলঘোলা হয়েছিল, বিভিন্ন সময়তে বারবার এগুলো হয়েছে। অনেক পুজো নাকি হাইটে বেশি বলে বন্ধ করিয়ে দেওয়া হয়েছে হওয়ার সঙ্গে সঙ্গে, অনেক পুজো দেখতে গিয়ে ভিড় হয়ে যাচ্ছে, পুলিশ সামলাতে পারছে না বলে মা দুর্গার সামনে কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আর এখন এই নবতম সংযোজন। আমি বাংলাদেশ নিয়ে প্রতিদিন খবর করি, প্রতিদিন খবর দেখাই, কিন্তু ভাবতে অবাক লাগে যে আমার নিজের রাজ্য চোখের আড়ালে নিঃসারে নিশ্চুপে বাংলাদেশ হয়ে যাচ্ছে ক্রমশ। এটা বানাচ্ছে কারা? সজলদা। স্বর্ণালী, সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, সবচেয়ে খারাপ যেটা, ভয়ঙ্কর যেটা, এই স্কুলের মধ্যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে ঘটনাটা আমরা দেখছি, তাতে বাচ্চাদের মধ্যে ভাগাভাগি হয়ে যাচ্ছে। যে শিশুরা যারা স্কুলে যায়, দেখুন আমরা ছোট ছিলাম, হ্যাঁ, আমরা যে স্কুলে পড়েছি, আমরা যে কলেজে পড়েছি, সেখানে হিন্দু মুসলমান নির্বিশেষে আমরা পুজোয় অংশগ্রহণ করতাম। আমি যে কলেজে পড়তাম, সেই কলেজে মুসলিম সংখ্যা খুবই কম, নগণ্য ছিল। সেখানে আমরা ইফতার পার্টি চালু করেছিলাম, কারণ যেহেতু সরস্বতী পুজো হয়, আমরাও পাশাপাশি আমাদের যে সেকুলার ব্যাপারটা তুলে রাখার জন্য, এবং ইফতারের উৎসবে, মানে এখানে একটা ইফতারের শেষে ইফতারে মমতা ব্যানার্জির মতন আমরা নামাজে অংশগ্রহণ করতাম না বা এতে করতাম না, কিন্তু তারপর যে খাওয়া দাওয়াটা হতো, সেই খাওয়া দাওয়াটায় আমরা সবাই অংশগ্রহণ করতাম। মুশকিলটা হচ্ছে এখন এই বাচ্চাদের মধ্যে না ডিভাইড করে দিচ্ছে, যে তুমি হিন্দু, তুমি মুসলমান, তুমি সরস্বতী পুজো করো, তুমি আল্লাহর নাম করো। এখানে সরস্বতী পুজোর একটা কালচার হচ্ছে, আমরা সবাই বই খাতা দিয়ে এসছি, এটা সংস্কার বলুন, এটা বিশ্বাস বলুন, যে এতে আমাদের লেখাপড়ার উন্নতি হবে। এমনটা নয় যে সেখানে সজল ঘোষের বাড়ির ছেলে বইটা দিলে মা সরস্বতী তাকে আশীর্বাদ দেবে, সৈকত গিরির অবশ্য মানে না আমি জানি না, ঠাকুর দেবতা, কিংবা আজিজুলদার বাড়ির ছেলেরা যদি বই খাতা দেয়, সেই বই খাতা ভগবান বেছে বেছে সাইড লাইন করে দেবে। এটা তো হতে পারে না। আমি ভাবছি কত ঔদ্ধত্য একটি লোকের,
কয়েকটি গুটি কয়ে লোক, তাদের কত উদ্ধত্ত, কত রাজনৈতিক ক্ষমতা। আমি আসলটা জানিয়ে দিই, না হলে পুরোটাই সত্য বর্ণনা করা হবে না। এখানে যারা কিন্তু অন্য ধর্মের অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের যারা অভিভাবকরা এসেছেন তারা কিন্তু সবাই নয়, কিন্তু মুষ্টিমেয় কয়েকজন তারা যে ভাষায় হুমকি দিচ্ছে, যে গালিগালাজ করছে এবং যে ওপেন থ্রেট, যেটা এটা মোদী সরকার নয়, তার সঙ্গে 3-4টে গালি, আবার এখানে এসব চলবে না, এটা সাম্প্রদায়িক করা যাবে না কাজকর্ম, আবার 3-4টে গালি, আবার বলা যে 24 ঘন্টার মধ্যে দেখে নেবো, ট্রান্সফার করে দেবো, আবার 3-4টে গালি। এত পাওয়ার 24 ঘন্টা ট্রান্সফার করে দেবে। এই কথাটাই বলতে চাই স্বর্ণালী, যে এই মুষ্টিমেয় কয়েকজনের জন্য পুরো একটি সম্প্রদায় কালিমালিপ্ত হয়, পুরো একটি সম্প্রদায় দোষী সাব্যস্ত হয়ে যায়। কত বড় সাহস! হেড স্যারকে এসে গালি দিচ্ছে এবং হেড স্যারকে বলছে 24 ঘন্টার মধ্যে ট্রান্সফার করে দেওয়া হবে। আমিও দায়িত্ব নিয়ে বলছি, যদি ভারতীয় জনতা পার্টি যেদিন ক্ষমতায় আসবে সেদিন একে 24 ঘন্টার মধ্যে যদি হাজতে না বাড়ানো যায়, তাহলে আমি সেদিন থেকে রাজনীতি করা ছেড়ে দেবো। আমি ভাবছি যে কোন অবস্থায় আছেন একজন হেড স্যার, বলছে আমার হাত পা কাঁপছে আপনাদের ইন্টারভিউ দিতে, আমাকে তো স্কুলে আসতে হবে। ঠিক মুখ্যমন্ত্রী বলেছিলেন অমিত শাহের কথার সঙ্গে, যে এখানে অমিত শাহ বলে গেছেন এখানে দুর্গাপুজো হতে দেয় না, কিন্তু মুখ্যমন্ত্রী আজকে প্রমাণ করছেন যে এখানে শুধু দুর্গাপুজো না, সরস্বতী পুজোও আমি হতে দেব না। আমি বলছি দেখুন, যে এই ঘটনা কিন্তু নতুন নয়, পশ্চিমবঙ্গে এই ঘটনা নতুন নয়। এর আগে নদিয়ার তেহট্টেও সেম ঘটনা ঘটেছিল, যে সেখানেও স্কুলে কিন্তু সরস্বতী পুজো হতে বাধা দেওয়া হয়েছিল। আমি আপনাকে বলি যে মমতা ব্যানার্জি কি বললেন, যে আমি রোজ চণ্ডীপাঠ করে বেরোই। মমতা ব্যানার্জি কি বলেছিলেন সরস্বতী পুজোর মন্ত্র বলে, দুটোই ভুল। এবং এই ভুল চণ্ডীপাঠ আর এই ভুল মন্ত্র, আপনারা ভাবছেন উনি ভুল করে বলেছেন, না, উনি একটি বিশেষ সম্প্রদায়কে খুশি করার জন্য বলছেন। আমি বিশ্বাস করি এগুলো হয়, এগুলো আমরা এসবের ক্ষেত্রে খুব নমনীয়, কমনীয়, আমরা এগুলো মজা হিসেবে, মজা কমেডি হিসেবে আমরা এগুলো অ্যালাউ করিনি। অন্য কোনো ক্ষেত্রে হলে দেখিয়ে দিত, অনেকে দেখে না জিনিস বলে অন্য কোনো ধর্ম হলে দেখিয়ে দিত মুখ্যমন্ত্রী পোগো। আমি আজিজুলদার কাছে আসি একটু, না এক লাইন বলে দিই, একটা লাইন আমি বলি যে এই সরস্বতী পুজো যখন আমরা ছোট ছিলাম, মুখ্যমন্ত্রী যদিও এটাকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলেছিলেন, আমরা যখন ছোট ছিলাম না, আমরা এই সরস্বতী পুজো স্কুল এবং কলেজে আমরা সকলে মিলে করতাম, হিন্দু মুসলমান কোনো কিছু ছিল না। আমরা বলছি আমরা এই যে আমার বাড়ির সামনে দিয়ে তখন ওই মোহরম বা দুলদুল বলতাম তখন আমরা তাকে, তার প্রসেশন যেত, সেই প্রসেশন আমরা ভিড় করে দেখতাম, সকাল থেকে বাড়ির অভিভাবকদের জ্যাঠার হাত ধরে দাঁড়িয়ে থাকতাম যে কখনোই প্রসেশনটা যাবে দেখার জন্য। এই ভেদাভেদ আমি বলছি, বিশ্বাস করুন, সাধারণ মুসলমানরা সৃষ্টি করেনি। এই যে ছেলেটি বলছে এ কারোর থেকে ক্ষমতা পেয়েছে বলে বলছে, এগুলোর প্রথম সৃষ্টিকর্তা যিনি পশ্চিমবঙ্গে, পরে আপনি অন্য কাউকে বলবেন তালি আগাতে বাজে না, আপনি যেমন মুখ দেখাবেন তেমন মুখ দেখবেন। এটার সৃষ্টি মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন সেই দিন যেদিন বলেছিলেন ইমামকে ভাতা দেব, মুয়াজ্জেমকে ভাতা দেব, একটি সম্প্রদায়কে গরুর সঙ্গে তুলনা করে বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়, সেই দিন আমি আজিজুল এখানে রয়েছেন, আমি আজিজুলদার প্রসঙ্গ কিছুক্ষণ আগেই তুললেন সজল বাবু। সত্যি তো এই ছবি তো আমরা দেখে অভ্যস্ত নই আজিজুলদা। এই বিভেদ জোর জবরদস্তি ঘাড়ে চাপিয়ে দিয়ে বিভেদের রাজনীতি আসলে করছে কারা? স্কুলে সরস্বতী পুজো হবে এবং সেখানে এটা বলার ধৃষ্টতা দেখাচ্ছে যে সাম্প্রদায়িক কিছু এখানে করতে দেব না, পাশে মাজার আছে, এটা শান্তিপূর্ণ জায়গা, এখানে এই সমস্ত হইচই হবে না, সাম্প্রদায়িক কিছু এখানে করতে দেওয়া যাবে না। এতদিন পুজো হয়নি কোনো কারণে, তারপর তার মানে এই নয় যে সেখানে কোনোদিন সরস্বতী পুজো করা যাবে না। কিন্তু এই জিনিসগুলোতে প্রশ্রয় দিচ্ছে কারা? এই জিনিসের এই উদাহরণগুলো তৈরি করছে কারা? কাদের প্রশ্রয়? জলদা, আপনিও মুর্শিদাবাদে বড় হয়েছেন, অনেক স্কুলে অনেক অনুষ্ঠান। আমার টোটাল শিক্ষকতা জীবন মানে 25 বছর হয়ে গেছে স্কুল এবং কলেজ একদম। সেই সঙ্গে আমার ছাত্র জীবন আছে স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, এবং এই লম্বা সময় আমি কোনোদিন দেখিনি যে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলাম ছাত্র হিসেবে বা শিক্ষক হিসাবে এবং আছি যে কলেজে, আমি প্রতিটা বছর কিন্তু সরস্বতী পুজোর দিন কলেজে যাই বা স্কুলে যেতাম, এবং সামগ্রিক যে ব্যবস্থাপনা থাকে সেই ব্যবস্থাপনার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছি। সেটার সঙ্গে আমার ব্যক্তিগত যে ধর্মাচরণ সেটার সঙ্গে না মিশিয়ে আমি যেটা জানি, আমি একজন ইতিহাসের অধ্যাপক হিসেবে জানি, সরস্বতী পুজোর যেমন একটা ধর্মীয় ব্যাখ্যা রয়েছে তেমনি একটা ঐতিহাসিক ব্যাখ্যাও রয়েছে, যে আর্যরা সরস্বতী নদীর তীরে বিদ্যাচর্চা করতো, তার সঙ্গে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, এইভাবে কিন্তু আমি জানি। সুতরাং
এইখানটাই এই যে আজকে আমি মনে করি না যে এই যে গোটা রাজ্য জুড়ে স্কুলে স্কুলে কলেজে কলেজে সরকারি ফতোয়াতে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে, এই রকমের ন্যারেটিভ যদি তৈরি হয় তাহলে আমি তার বিরোধিতা করব। হ্যাঁ, অবশ্যই ক্ষেত্রবিশেষে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কোথাও এটা হচ্ছে, এবং এটা শুধু সরস্বতী পুজোর জন্যই হচ্ছে না, ইদানিংকালে এই ধর্মীয় উৎসব পালনের একটা প্রতিযোগিতা, এবং সেটা অসহনীয় প্রতিযোগিতা শুরু হচ্ছে। একদিকে মহরম আর একদিকে রামনবমী, যেটা কিন্তু আজ থেকে 5 বছর আগে আমরা দেখতাম। মহরম কোথায় বন্ধ হয়েছে? না না, বন্ধ হচ্ছে না, আমি বলছি আমি প্রতিযোগিতা করার জন্য মহরম করার জন্য কোর্টে যেতে হয়েছে এরকম কিছু প্রদর্শনের প্রতিযোগিতা। আমি মহরমের কথা বলছি না, আমি বলছি মাত্রাতিরিক্ত প্রদর্শন। আপনি বলবেন মাত্রাতিরিক্ত প্রদর্শনীটা আপনি বলবেন যে এখানে কম্পিটিশন চলছে, আপনি বলবেন যে এগুলো হওয়া উচিত নয়, আমার ছোটবেলায় আমি এগুলো দেখিনি, কিন্তু এটার জন্য কে দায়ী সেইটা আপনি বলবেন। আমি রাজ্য সরকারকে দায়ী করছি না তো, কারণ আমার ওই না কেন করব, রাজ্য সরকার সবকিছু বলে দেবে? এতদিন কি বলে দিয়েছে? রাজ্য সরকার প্রকাশ্যে মঞ্চে উঠে বলবে, এখনো কি ফতোয়া দিয়েছে? এখনো কি কোনো সার্কুলার হয়েছে? রাজ্য সরকার কি স্কুলে স্কুলে সার্কুলার দিয়েছে? প্রকাশ্যে বলছেন যে এই সময় দেখো রমজান চলে, আমিও কলেজ অথরিটির একজন, আমিও জানি আমার কলেজে কলেজ পুজো হবে, পুলিশকে বলবো সচেতন থাকতে, এটা রাজ্য সরকার বলছে। না না, প্রত্যেকটা ক্ষেত্রে ভোটের স্বার্থের জন্য যে কোনো ঘটনার জন্য রাজ্য সরকারকে দায়ী করতে পারি। অসাধারণ। সমস্যাটা হচ্ছে এর জন্য আমরা দায়ী, সাধারণ মানুষ। যে ভদ্রলোক বলছেন যে আমি দুদিনের মধ্যে ট্রান্সফার করে দেব, এই লোকটা কোন জায়গা থেকে বলছে তাকে চিহ্নিত করতে হবে। কোন জায়গা থেকে? তাকে চিহ্নিত করা দরকার। এটা আমাদের প্রশ্ন, আমাদের প্রশ্ন। ওই সাহস পাচ্ছে না করলে একটা বুথ কমিটির সরকারকে দায়ী করার। আমি বললাম বসুর কাছে আসছি এক লাইন। হ্যাঁ দেখুন আজিজুল দা, আপনার কথার শুরুটা ভালো ছিল, শেষে সেই আপনি ওই গোয়ালেই হাঁটতে শুরু করলেন। আমি আপনাকে একটা কথা বলি আজিজুল দা, 5 বছর আগে সত্যিই রামনবমীর এত প্রকোপ ছিল না। আমিও বলছি, আমি বলছি দাঁড়ান না, আমরা ঈদ আর মোহরমের ছুটি দেখতাম পশ্চিমবঙ্গে, এই নবী দিবস, অমুক দিবস, তমুক দিবস দেখেছেন আপনি আপনার জীবনে? আমি বলছি আপনি দাবি করেছেন কখনো? দাঁড়ান, আপনি বলছি জামাই ষষ্ঠী, শুনুন, কোনো সমস্যা নেই, সমস্যা বলেছি। আমার বক্তব্য হচ্ছে জামাই ষষ্ঠী আমরা চিরকাল পালন করেছি, জামাই ষষ্ঠীর ছুটি বাঙালি চাইতে যায়নি, সেরকম নবী দিবসেরও ছুটি আপনি চাইতে যাননি, আজকে আপনি পান। তাহলে রমরমাটা রামনবমীর ক্ষেত্রে শুধু নয়, রামনবমীর শুনুন, এই দেশটা বহুত্ববাদের দেশ, শুনতে হবে না, বিভিন্ন জাতি, বহুত্ববাদের দেশ। চ্যানেলে বসে বহুত্ববাদের কথা বলে বিশ্বাস করি, নদিয়ায় গিয়ে বলুন বহুত্ববাদের কথা, নদিয়ায় গিয়ে বলুন বহুত্ববাদের কথা। লোকটি শুধু আজিজুল্লাহ এক লাইন বলবেন। পঞ্চানন বর্মার জন্মদিবস বা ভানুভক্তের জন্মদিবস এদের পালন কি অসুবিধা আছে? না কোনো সমস্যা কোথায়? আমি আঞ্চলিক সংস্কৃতি, পঞ্চানন বর্মার জন্মদিবসে রাজ্যে ছুটি হয় না, কোনো লোকাল ছুটি হয়। ও আগে জগদ্ধাত্রী পুজোতে ওরকম লোকাল ছুটি হয়। আমি আপনাকে এক লাইন বলি, আপনি আমাকে স্বীকৃত রাজ্য সরকার না, আমি আপনাকে বলছি শুনুন না, আমি এক লাইন, আমার বক্তব্য হচ্ছে এই লোকটি বিচ্ছিন্ন, আপনি ঠিক বলেছেন, কিন্তু এই লোকটির ভাষাটা কি, যেটা এখানে মোদির সরকার নেই, তার মানে ইমপ্লয়েড এখানে দিদির সরকার আছে, এটাই তার ক্ষমতা। ওর ছেলেটা স্কুলে যায়নি হয়তো, বলছে 2 দিনের মধ্যে হেড স্যারকে গালি দিয়ে বলছে 2 দিনের মধ্যে ট্রান্সফার করিয়ে দেবো। এদের হাড় গোড় ভেঙে ঝুলিয়ে রাখা উচিত। যারা শিক্ষা প্রতিষ্ঠানে হেড স্যারকে বলে মারবো, তাদেরকে মেরে হাড় গোড় ভেঙে দেওয়া উচিত। রাকেশ এবং বলরাম বাবুর কাছে আসার আগে একবার অনুরোধ করছি, আরো একবার এটাকে প্লে করা হোক, আরো একবার চালানো হোক যে আজকে এই নদিয়ার এই স্কুলে, হরিণঘাটা স্কুলে কি ভাষা প্রয়োগ করা হলো, কি বডি ল্যাঙ্গুয়েজও দেখা দরকার। এরপরও যদি আজিজুল বাবুরা বলেন যেখানে রাজ্য সরকারের কোনো দোষ দেখতে পাচ্ছেন, এটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা, তাহলে নিঃসন্দেহে আমাদের প্রত্যেককে নিজেদেরকে প্রশ্ন করতে হবে। একবার শুনে দেখুন তো, একবার শুনে দেখুন একবার। আপনার 24 ঘন্টাও লাগবে না, 24 ঘন্টাও লাগবে না। 150 বছরের পুরনো মসজিদ, এখানে কোনো হিন্দুদের কোনো অনুষ্ঠান হয় না, আপনি কে গেলে মোদী সরকার পেয়েছেন আপনাকে আপনি ভক্তরতা বজায় রাখুন, এইভাবে কথা ভক্তরতা বজায় রাখুন। আমি কি অবস্থা আমি বলবো আপনার এখানে বলেন বসু, আমার কিছু বলার নেই, বলুন। বিনা পুস্তক হস্তে
তার যে প্রবক্তা মমতা ব্যানার্জি, পুস্তক রঞ্জিত হস্তে, রঞ্জিত হস্তে, যাই হোক বিনা পুস্তক, হ্যাঁ, তার অশিক্ষিত মৌলবাদী সব মমিন তৈরি করেছেন, ফ্র্যাঙ্কেস্টাইন, এগুলো হচ্ছে তার ফল। দুধেল গরু চাট ফাট সহ্য করবেন আপনারা। আপনার হয়তো জানা নেই পৃথিবীর বৃহত্তম যে মুসলিম দেশ আছে জনসংখ্যায়, সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। ওয়াশিংটন ডিসিতে যে ইন্দোনেশিয়ার যে কাউন্সিল হাউস আছে, কনসুলেট হাউস যেটাকে বলা হয়, সেখানে 16 ফুটের একটা মরমর পাথরের মানে শ্বেত পাথরের একটা সরস্বতী মূর্তি আছে। 2013 সালে এটা গিফট করা হয়েছিল ইন্দোনেশিয়ার তরফ থেকে। হ্যাঁ, ইন্দোনেশিয়ার তরফ থেকে ওখানে বসানো হয়েছে। সেখানে একটি বালক আর 2টি বালিকা তার তলায় বসে পড়াশোনা করছে, সেই মূর্তিটার তলায়। আমি ঘটনাচক্রে দেখিয়েও দিই, বিশ্বের সবথেকে বৃহৎ সরস্বতী মূর্তি যা ইন্দোনেশিয়া, একটি মুসলিম কান্ট্রি দেশ, তাদের তরফ থেকে উপহার দেওয়া হয়েছিল এই সেই মূর্তির ছবিটা আমি দেখিয়ে দিলাম পাশে, আপনি বলার সঙ্গে সঙ্গে বলুন। হ্যাঁ, এই হচ্ছে ভারতীয় সংস্কৃতির ইতিহাস। তারা মুসলিম হতে পারে, তারা হয়তো যে উপাসনা পদ্ধতি আছে সেটা ইসলাম হতে পারে, কিন্তু যে সংস্কৃতি সে বহন করছে সেটা হচ্ছে সনাতন সংস্কৃতি। যে কারণে ইন্দোনেশিয়ায় রামায়ণ পাঠ হয়, তাদের এয়ারলাইন্সে গরুড় এয়ারলাইন্স বলা হয়, সেখানকার যে মানে এয়ারপোর্টের বাইরে কৃষ্ণ এবং অর্জুনের বিরাট পাথরের মূর্তি আছে। এইগুলো হচ্ছে ভারতীয় সংস্কৃতি। আর আপনি কি করছেন? বিভিন্ন জায়গায় ওই 30% 70% কেটে ফেলে দেবো, ওরা ওখানে করতে পারবে না, দাওয়াতে ইসলাম দেবেন, এই সব সংস্কৃতি যত আপনি এখানে ইম্পোজ করবেন, সনাতনীরা যখন উত্তর দেবে তার ফলটা যখন আসবে সেটার জন্য তৈরি থাকতে হবে আপনাকে। এখানে আপনার এনআরসি নিয়ে, সিএ নিয়ে আপনি গন্ডগোল পাকালেন, ধুলাগড় ফুলাগড়ে যে সমস্ত দাঙ্গা হয়েছে, তারপরে আপনার বেশ কিছু স্টেশন জ্বালানো হয়েছিল। ক্ষতিটা কার হলো? ক্ষতিটা তো দেখতে গেলে সেই সব মানুষের হলো যাদের ট্যাক্সের পয়সা এগুলো তৈরি হয়েছে, সাধারণ মানুষের জিনিস। আপনার এখানে লাভ হলো, ভোট ব্যাংক স্ফীত হলো। হ্যাঁ, বিএসএফ কে গালাগাল দিচ্ছেন। উস্কানির কথাটা বলুন, এই যে বেলডাঙ্গার সাম্প্রতিক উস্কানির কথাটা বলুন, তাহলে কোনটা? সেটাই তো কথা, সেটাই হচ্ছে উস্কানিটা। ওই দিন আমি ছিলাম। বেলডাঙ্গা নিয়ে প্রশ্ন করবেন না, বেলডাঙ্গা নিয়ে প্রশ্ন করবেন না, বিষয় বলবেন না, বেলডাঙ্গার প্রসঙ্গ তুলবেন না। উস্কানিটা সবসময় কাশ্মীরে আরিজুলদা, আমি এখানে সাংবাদিকতা করছি, তার আগে আমি একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। আমাকে এটা বোঝাবেন না এগুলোর জন্য প্রোগ্রামিং হয়, সেই প্রোগ্রামিং রাতারাতি চেঞ্জ করা যায় না। শোনো, যেটা হয়েছে পরিষ্কার হয়ে গেছে, নির্দিষ্টভাবে 10 সেকেন্ডের জন্য প্রোগ্রামিং জিনিস করে সেটাও পরিষ্কার হয়ে গেছে। আমি বলছি না উস্কানিটা কোন লেভেলের হয়েছে, প্রমাণিত হয়েছে। সাহস পাচ্ছে কোত্থেকে এগুলো? সাহস পাচ্ছে কি করে এগুলো? এই কনস্পিরেসি সাহস পায় কারা? ষড়যন্ত্রের সাহস পায় কারা? কোন ধর্ম কথা বলে? কার্তিক মহারাজ কোথাকার? দাঁড়ান না, আরে মহারাজই তো সমস্যাটা বাড়াচ্ছে। শেষ নেই, রাকেশের কাছে আসবো, রাকেশের কাছে আসবো। এক সেকেন্ড, না, শেষ নেই, এটা শেষ নেই। আমার বক্তব্য রাকেশ, এক সেকেন্ড। রাকেশ বাবু, এক সেকেন্ড, প্লিজ। অন্যদিকে যাচ্ছি আমরা অন্যদিকে যাচ্ছি, প্লিজ। ভরতপুরের মহারাজকে ভরতপুরের মহারাজ কথা বলছি, আপনি কার্তিক মহারাজকে বলবেন। প্লিজ। আমার সোজা বিষয়, সোজা ওখানে সংস্কৃত, এক সেকেন্ড প্লিজ। সংস্কৃতের অধ্যাপক রয়েছেন রাকেশ বাবু, আমার একটাই প্রশ্ন, সরস্বতী পুজো যেটা সমস্ত এতদিন পর্যন্ত এখানে কোনো বিভেদ হয়নি, কোনো বিভাজন হয়নি, একসঙ্গে আমরা সরস্বতী পুজোটাকে করে এসেছি, এখনো পর্যন্ত কলকাতা শহরের বড় বড় কলেজগুলোতে এভাবেই হয়ে আসছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে না, এটা তো খুব স্বাভাবিক না যে এই ধরনের ঘটনাকে জাস্টিফাই করতে গেলে এতগুলো উদাহরণ টানতে হয়। রাকেশ, এই সংস্কৃতির ওপর আঘাত নয়, সরস্বতী পুজো আজকে সাম্প্রদায়িক, আমাদের এটাও শুনতে হচ্ছে। সরস্বতী পুজো সাম্প্রদায়িক যারা বলছে তারাই আবার বড় গলা করে এই কথাটাও বলছে বহুত্ববাদের দেশ। এখন প্রশ্ন হচ্ছে যে বহুত্ববাদ, এক মিনিট প্লিজ, আমি আপনাকে বলিনি, ব্যক্তিগতভাবে বলিনি, আপনাকে ব্যক্তিগতভাবে বলিনি, আপনাকে ব্যক্তিগতভাবে বলিনি, আপনি ব্যক্তিগতভাবে নেবেন না বিষয়টা হচ্ছে যারা বলছে বহুত্ববাদ, বাকিদের অডিও ডাউন করে রাকেশ অডিও দাও। রাকেশ একজন বলছেন, যিনি বলছেন বহুত্ববাদ, তিনি বলছেন আবার যে এটা সাম্প্রদায়িক।
ফাইজুলদা বলেছেন আপনি আজকে এরকম করলে কিন্তু আমি আজকে আপনাকে লাস্ট ভারতবর্ষ বহুত্ববাদী এজেন্ডা, এটা আপনার মৌলবাদী এজেন্ডা। আজকে ভারতবর্ষ যদি বহুত্ববাদের দেশ হয়, এটা মৌলবাদী ভারতবর্ষ ওনাকে বলতে দিন প্লিজ। মৌলবাদীর সামনে আমি মৌলবাদী। বাকি সবার অডিও ডাউন করো, বাকি সবার অডিও ডাউন করো, এখানে চলবে না এই সমস্ত। রাকেশ বাবু অডিও আপ করো প্লিজ। আপনি বলুন প্লিজ, আপনার আজকে ভারতবর্ষে প্লিজ ভারতবর্ষে সরস্বতীর উপাসনা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। শুধুমাত্র যে তথাকথিত সনাতনীরা করছে তা নয়, আমরা দেখেছি বৌদ্ধরা সরস্বতীর উপাসনা করছে, আমরা দেখেছি জৈনরা সরস্বতীর উপাসনা করছে। এই জন্য ভারতবর্ষে বহুত্ববাদ টিকে আছে। আজকে হঠাৎ করে যখন একটা জায়গার ডেমোগ্রাফি পাল্টে গেল, আমরা দেখলাম সরস্বতী, যে সরস্বতীর পীঠস্থান কোনটা ছিল? কাশ্মীরে সারদা বা সারদা পীঠ বা সরস্বতী পীঠ, সেখান থেকে সরস্বতীকে শঙ্করাচার্য নিয়ে গেলেন শৃঙ্গেরিতে, উত্তর এবং দক্ষিণের মেলবন্ধন ঘটালেন। সেই কাশ্মীর থেকে সারদা পীঠ থেকে সরস্বতী মূর্তি এবং সরস্বতী মন্দির ভেঙে ফেলা হলো। আজকে আমরা দেখছি পশ্চিমবঙ্গেও একই জিনিস চলছে। এইটা হচ্ছে ভারতীয় বহুত্ববাদ বর্তমানে। আমি এই কথাটা বলতে চাই সবার সামনে। সরস্বতীর উপাসনা তিব্বতে হচ্ছে, সরস্বতীর উপাসনা জাপানে হচ্ছে, সরস্বতীর উপাসনা জাভা দ্বীপে হচ্ছে। এমনকি লেনিনগ্রাড, সেখানকার মিউজিয়ামেও সরস্বতীর মূর্তি সংরক্ষণ করে রাখা হয়েছে, যারা সো কল্ড অ্যাথিস্ট কান্ট্রি, অ্যাথিস্ট নেশন। আর আমার রাজ্যে আজকে দাঁড়িয়ে সরস্বতীর অপমান কোথায় হচ্ছে? একটি ছেলে, সে এসে তার যাকে বলে তিন কুলের কোনো ঠিক নেই, সেই ছেলেটি এসে স্কুলের প্রধান শিক্ষককে বলছেন আপনাকে 24 ঘন্টার মধ্যে ট্রান্সফার করে দেবো। এই লোকগুলি বিদ্যার বিরোধী। ওর সঙ্গে আরো কয়েকজন রয়েছে, ও একার মানে ভিডিওটা ভাইরাল হয়েছে, কিন্তু ওর সঙ্গে আরো কয়েকজন রয়েছে। আপনি প্লিজ শেষ করুন। এবং আমি বলছি, আমি একটা কথা বলে শেষ করব। যারা সরস্বতী, আরো অনেকে আছে যারা এই সরস্বতী পূজার বিরোধিতা করছে, যারা প্রধান শিক্ষককে বলছে যে আমরা আপনাকে 24 ঘন্টার মধ্যে ট্রান্সফার করিয়ে দেব, তারা কার বিরোধিতা করছে? সরস্বতীর বিরোধিতা করছে। কারণ সরস্বতী বিদ্যার দেবী, শিল্পকলার দেবী। তারা চায় না বিদ্যার প্রসার হোক, তারা চায় না শিল্পকলার প্রসার হোক। তাদের কাছে শিল্প মানে বোম বন্দুক, তাদের কাছে বিদ্যা মানে না। তাহলে বলতে কি তারা চায় আসলে সব জায়গাতে এরকম বেআইনি খারিজি মাদ্রাসা হোক, তাদের এটাই উদ্দেশ্য। সৈকতের কাছে, সৈকত শুধুমাত্র একজন না, আমি আরো কয়েকজনের বক্তব্য শুনলাম যারা বলছেন যে এখানে কবরস্থান রয়েছে, এখানে পবিত্র মাজার শরীফ রয়েছে, এখানে হইচই করা যাবে না, এখানে সমস্ত সাম্প্রদায়িক কাজ করা যাবে না। সৈকত, দেখুন, প্রথমত হচ্ছে ধর্ম এবং রাজনীতি মিশে গেলে, ক্ষমতাকে ধরে রাখতে গেলে ধর্মকে কিভাবে মেশাতে হয়, সেটা যখন ভয়ঙ্কর দিকে যায় তার পরিণতি এভাবেই হয়। আপনি যদি দেখেন আজকের এই ঘটনাটা, এর দুটো দিক রয়েছে। একজন সমাজ, মানে সে তো সমাজের পক্ষে ভালো নয়, সমাজ বিরোধী তাকে বলাই যায়, যে শিক্ষকের গায়ে হাত চলে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই যে বারবার বলছেন বিচ্ছিন্ন ঘটনা, একদমই নয়। এই ঘটনার সূত্রপাত যেদিন অধ্যাপিকার গায়ে জগ ছুঁড়ে মারা যায়, অধ্যাপককে গালে থাপ্পড় মারা যায়, টুকলি করতে না দিলে অধ্যাপিকাকে মারধর করা যায়। প্লিজ, আমি কারোর সামনে বলি, এটা যদি হয় তাহলে মুশকিল হবে, এটা যদি হয় খুব মুশকিল হবে। এটা যদি আপনার প্রত্যেকটা কথা আমি পাল্টা যুক্তি দিতে পারি, কিন্তু আমার বলার সময় আপনি ডিস্টার্ব করবেন। আমি যে এটা কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা ধারাবাহিকভাবে এই রাজ্য জুড়ে একটা বার্তা ছড়িয়ে যাওয়া গেছে যে শিক্ষকের গায়ে হাত তোলা যায়। এক, দুই হচ্ছে আপনি একটা ভয়ঙ্কর বিষয় এড়িয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে আমি ট্রান্সফার করিয়ে দেবো 24 ঘন্টার মধ্যে। তার মানে গোটা রাজ্য জুড়ে শিক্ষা ব্যবস্থার রিক্রুটমেন্ট থেকে শুরু করে, শিক্ষা ব্যবস্থার ট্রান্সফার থেকে শুরু করে সবটা আজকে ক্রিমিনালদের হাতে, সমাজ বিরোধীদের হাতে। 2 নম্বর, 3 নম্বর, আজকে কোইন্সিডেন্ট আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা বীরভূমের সিউড়িতে, যেখানে আইসির কলার ধরে ফেলছে একজন। আপনি ভুলে যাবেন না, শিক্ষকের গায়ে হাত তোলা, আইসির কলার ধরে নেওয়া, তারপর আপনার মনে হয় যে এই রাজ্যে যারা ক্ষমতায় রয়েছে শাসক দল, তারা কোনোভাবে গণতন্ত্র চালাচ্ছে, একদমই নয়। আমাদের বিজেপির বিরুদ্ধে বহু কথা রয়েছে, কিন্তু এই রাজ্যে আমি এই রাজ্যে বিজেপির বিরুদ্ধে আমাদের হাজারটা বক্তব্য রয়েছে, কিন্তু এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই। এই রাজ্যে সবার প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ধর্মকে ভাতার মাধ্যমে ভোট ব্যাংকে পরিণত করবার রাস্তা খুলেছিলেন, যেভাবে মহরম, ঈদ, তাজা দুর্গাপূজার মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছিলেন, যেভাবে তেহট্ট, হরিঙ্গাটা, ধুলাগড়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিয়েছিলেন,
দিয়েছেন তাতে মমতারও যেমন ভোট বেড়েছে তেমনি বিজেপিরও ভোট ব্যাংকের সুবিধা হয়েছে। সেটা তো আমি ওরা শূন্য হয়ে গেছে, একদম শুধু সিপিএম শূন্য হয়ে গেছে। আইএসএফ এর সাথে হাত মিলিয়ে আইএসএফ এর সাথে আমি শূন্য, না আমি শূন্য। এক সেকেন্ড, শেষ করব। থ্যাংক ইউ সো মাচ। সময় একদম শেষ। আমি শূন্য 100-তে যাব না, কিন্তু এটাও ঘটনা যে দীর্ঘদিন পর্যন্ত এই রাজ্যের আমলে কোথাও কোনো পুজো বন্ধ করা হয়েছে জোর জবরদস্তি, সে ধরনের ঘটনা অন্তত আমার মনে পড়ছে না ছেলেবেলায়। আর মনে হয় কি যারা এখানে সিপিএম সিপিআই এর প্রার্থী হয়ে বসছেন, প্রতিনিধি হয়ে বসছেন, তারাও ছোটবেলাতে স্কুলে মন দিয়ে সরস্বতী পুজোটা করেছেন। সে যেভাবেই হোক, পরবর্তীকালে যাই করুন না কেন, সরস্বতী পুজোতে কোথাও বাধা। এবং এই প্রথম আমি শুনছি পশ্চিমবঙ্গের মাটিতে সরস্বতী পুজো নাকি সাম্প্রদায়িক, এবং সেখানে নাকি মাজার শরীফের নাকি শান্তি বিঘ্নিত হবে যদি নাকি এখানে হইচই করা হয়। আমি অনুরোধ করবো মাননীয়াকে, কারণ প্রধান শিক্ষক অনুরোধ করেছেন আপনাকে, আমিও এই শো থেকে অনুরোধ করলাম। আপনি নিজে বলেন ধর্ম যার যার উৎসব সবার, আমার আপনার কাছে অনুরোধ রইল আপনি বিষয়টা দেখুন এবং ওখানকার খুদে পড়ুয়ারা যারা সরস্বতী পুজো করতে চাইছে তাদেরকে পুজো করার মতো ব্যবস্থা করে দিন। এবং ওই সাধারণ শিক্ষক যিনি ভয় পেয়েছেন তার পাশে গিয়ে দাঁড়ান, তাকে সাহস যোগান, তাকে বলুন যে আপনার রাজ্যে এইভাবে সরস্বতী পুজো করার জন্য কোনো শিক্ষকের ট্রান্সফার হবে না। এইটুকু অ্যাসুরেন্স দিতে পারবেন কি মাননীয়া? হাত জোর করে অনুরোধ করলাম, যদি সম্ভব হয় এই স্কুলে যেন সরস্বতী পুজো হয়। আর সেদিনকে আমি কথা দিলাম সেই সরস্বতী পুজোর লাইভ কভারেজ আমি করাবো, এই শোতে সেই সরস্বতী পুজোর ছবি আমি দেখাবো। এটা আমার কথা দেওয়া রইল। সময় শেষ, ফিরে আসছি বিরতির পর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।